বিভাগ কর্তৃক আয়োজিত ফেসবুক অনলাইনে ক্লাসে আজকে আমি আছি খন্দকার ইউসুফ হোসেন, সহযোগী অধ্যাপক। আজকে যারা আমাদের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্রছাত্রী যারা আজকে আমার এই অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত আছো, লক্ষ্মীপুর সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুল করিম এবং ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে আমি খন্দকার ইউসুফ হোসেন সকলকে স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, সামাজিক দূরত্ব বজায় রেখে নিজে সুস্থ থেকেছ এবং অন্যকে সুস্থ রেখেছ। আজকে আমার আলোচ্য বিষয় ব্যবস্থাপনার নীতিমালা প্রথম পত্র থেকে ব্যবস্থাপনা সংগঠন, ব্যবস্থাপনা পরিষদ এবং বিভাগীয়করণ। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের 7ম অধ্যায়। আমরা যখন কলেজ খোলা ছিল তখন আমরা সংগঠন সম্পর্কে খুব ভালোভাবে আলোচনা করেছি। আজকে আমরা ব্যবস্থাপনা পরিসর সম্পর্কে এবং যদি সময় থাকে বিভাগীয়করণ সম্পর্কে আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আছে, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, ব্যবস্থাপনা পরিসর কি, 2 নম্বর গ্রাম্য তত্ত্বাবধান পরিসর কি, 3 নম্বর গ্রাম্য তত্ত্বাবধান পরিসর নির্ণয়ের গুরুত্ব, 4 নম্বর দি থিওরি অফ গ্রেকিউনাস, 5 নম্বর অতিরিক্ত কর্মভারগ্রস্ত নির্বাহী ভার লাঘবের উপায়, 6 গ্রাম্য তত্ত্বাবধান নির্ধারণের বিভিন্ন বিষয়। তত্ত্বাবধান নির্ধারণের, এখানে একটি শব্দ নির্ধারণের বিভিন্ন বিষয়সমূহ। যদি সময় থাকে বিভাগীয়করণ সম্পর্কেও আলোচনা করব। প্রথমে ব্যবস্থাপনা পরিসর কি? ব্যবস্থাপনা হলো লক্ষ্য কেন্দ্রিক। উদ্দেশ্য অর্জনের জন্য ব্যবস্থাপনার কতগুলো কাজ সম্পাদন করে। এর মধ্যে প্রথম হলো পরিকল্পনা করা, সংগঠন করা, কর্মী সংস্থান করা, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ। এগুলো ব্যবস্থাপনার মুখ্য কাজ। এছাড়াও আরও নানাবিধ কাজ আছে। এর মধ্যে সংগঠনের আওতায় ব্যবস্থাপনা পরিসর অন্তর্ভুক্ত। প্রথমে ব্যবস্থাপনা পরিসর কি? ব্যবস্থাপনা পরিসর হলো একজন নির্বাহী একটি নির্দিষ্ট সময়ে যতজন কর্মীর কার্যক্রমকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করতে পারেন তাকে বলা হয় ব্যবস্থাপনা পরিসর। আমি এখানে লক্ষণীয় যে এখানে 2টি পক্ষ জড়িত। এক পক্ষ নির্বাহীগণ, অন্য পক্ষ কর্মীগণ। আবার নির্বাহীর মধ্যে বিভিন্ন স্তর আছে। উচ্চ স্তরের ব্যবস্থাপক,
মধ্যম স্তরের ব্যবস্থাপক, নিম্ন স্তরের ব্যবস্থাপক। নিম্ন স্তরের ব্যবস্থাপকের অধীনে আবার কর্মীরা আছে। এইভাবে স্তরে স্তরে নির্বাহীগণ তাদের অধীনস্থদের কার্যক্রমকে পরিচালিত করেন এবং নিয়ন্ত্রণ করেন। এই যে নিয়ন্ত্রণ, তাদের কার্যক্রমকে পরিচালনা করা, নিয়ন্ত্রণ করা, এই কার্যক্রমটাই হলো ব্যবস্থাপনা পরিষদ। সেই ক্ষেত্রে ব্যবস্থাপনা বিশারদ কুঞ্জের মতে এই সংখ্যাটি 4 থেকে 8 জন হতে পারে। একজন নির্বাহীর অধীনে 4 থেকে 8 জন হতে পারে। আমি একটি গ্রাফের সাহায্যে এই বিষয়টা বোঝাচ্ছি। এখানে জিএম জেনারেল ম্যানেজার, তার অধীনে ডিজিএম ডেপুটি জেনারেল ম্যানেজার একজন, ডেপুটি জেনারেল ম্যানেজার 1, ডিজিএম 2। এই যে তাহলে জিএম এর অধীনে 2 জন আছে সরাসরি, তাহলে তার তত্ত্বাবধানে এই 2 জন আছে। তাদের প্রত্যেকের অধীনে আমি ধরে নিলাম আরো 12 জন আছে। 12 জন এজিএম অথবা কর্মী মিলিয়ে আছে, এর অধীনে 12। তাহলে আমার এখানে দাঁড়ালো কি, ডিজিএমদের তত্ত্বাবধান পরিষদ হলো 12, ডিজিএম 2 হলো 12, জিএম এর হলো 2। তাহলে এই উদাহরণ থেকে আমরা বলতে পারি যে তত্ত্বাবধান পরিষদ যদি সরাসরি আমরা বলি সেই ক্ষেত্রে জিএম এর অধীনে 2 জন আছে, কিন্তু বাস্তবে একজন জিএম এর অধীনে আরো বেশিও পরিমাণে থাকবে। আমি এক ক্ষুদ্র উদাহরণ থেকে তোমাদের ব্যবস্থাপনা পরিষদ সম্পর্কে বলেছি। এবার আমরা আসবো কাম্য তত্ত্বাবধান পরিষদ। কাম্য শব্দের অর্থ হল আশা করা। আমি একজন ব্যবস্থাপক অথবা নির্বাহী একটি নির্দিষ্ট সময়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য যতজন অধীনস্থের কর্মকে পরিচালিত করতে পারেন, নিয়ন্ত্রণ করতে পারেন এবং কার্য আদায় করতে পারেন, একই বলা হয়। এই সংখ্যক কর্মকর্তা বা অধীনস্থকে মিলিয়ে যে পরিষদ দাঁড়ায় সেটা কি বলা হয়, কাম্য তত্ত্বাবধান পরিষদ। অর্থাৎ এখানে কতগুলো বিষয় জড়িত। প্রথমে হলো দক্ষতার সহিত নিয়ন্ত্রণ করতে হবে, পরিচালিত করতে হবে, লক্ষ্য অর্জিত হবে, জবাবদিহিতা নিশ্চিত হবে। অর্থাৎ প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য ওই নির্বাহী দক্ষতার সহিত যতজনকে, এখানে দক্ষতার সহিত যতজনকে পরিচালিত এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ, নিয়ন্ত্রণ করতে পারেন, সেই সংখ্যাকে বলা হয় কাম্য তত্ত্বাবধান পরিষদ। আমরা আমেরিকান ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃক আমেরিকার 100টি বড় বড় কোম্পানির উপর জরিপ চালিয়ে দেখা যায় যে বিভিন্ন কোম্পানিতে এই কাম্য তত্ত্বাবধান পরিষদ সর্বনিম্ন 1 জন পাওয়া যায় এবং সর্বোচ্চ 24 জন পাওয়া যায়। সেই ক্ষেত্রে মিডিয়ান হলো অর্থাৎ গড় যেটা মধ্যবর্তী অবস্থান করে,
সেখানে হলো 9 জন। আচ্ছা, কোনো কোনো ক্ষেত্রে আমরা সেটাকে 8 থেকে 12, 12 থেকে 16, সেই ক্ষেত্রে ব্যবস্থাপকদের দক্ষতা, প্রতিষ্ঠানের প্রকৃতি এবং প্রতিষ্ঠানের কার্যের অবস্থা প্রভৃতির উপর নির্ভর করে কাম্য তত্ত্বাবধান পরিষদ ছোট বা বড় হতে পারে। আমরা তাহলে কাম্য হলো যাহা আমি আশা করি, এবং সেই ক্ষেত্রে আমি লক্ষ্য অর্জন একজন নির্বাহী হিসাবে আমি যতজনকে পরিচালিত করে নিয়ন্ত্রিত করে যতজনের কাজকে পরিচালনা করে আমি আমার লক্ষ্য অর্জন করতে সক্ষম হই দক্ষতার সহিত, তাহাই হলো কাম্য তত্ত্বাবধান পরিষদ। এই ক্ষেত্রে বিভিন্ন দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে এই সংখ্যাটার মধ্যে পার্থক্য থাকতে পারে, সেই বিষয়ে আমি বলেছি। সেখানে অধীনস্থদের দক্ষতা, ব্যবস্থাপকদের দক্ষতা, সেখানকার পরিবেশ, ব্যবহৃত যন্ত্রপাতি প্রভৃতি এবং প্রতিষ্ঠানের আয়তন প্রভৃতির উপর ভিত্তি করে সেই সংখ্যাটা কম বা বেশি হতে পারে। তবে 1933 সালে প্যারিসে ব্যবস্থাপনা পরামর্শক গ্রেকুইনাস একটি প্রবন্ধ উপস্থাপন করেন। সেই প্রবন্ধে তিনি বলেন যে একজন ব্যবস্থাপক দক্ষতার সহিত কতজনকে পরিচালিত করতে পারবেন তা নির্ভর করে 3টি সম্পর্কের উপর। প্রথম তিনি বললেন একক সম্পর্ক, একক সরাসরি সম্পর্ক। আমরা এটাকে ডাইরেক্ট, এখানে ডিএসআর আমি বলছি, এটাকে একটু জায়গার কম বিদায়, ডিকে ডাইরেক্ট, এসতে ডাইরেক্ট, এখানে ডি হলো ডাইরেক্ট, জিতে হলো এসতে সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট, আরতে রিলেশনস, আরতে রিলেশন, ডাইরেক্ট সাবঅর্ডিনেট রিলেশন। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখি, আমি মনে হয় একটু বুঝতে পারি, এদিকে একটু মুছে ফেলি। সাবঅর্ডিনেট রিলেশনস, এখানে এ যদি একজন নির্বাহী হয়, তার অধীনে যদি বি, সি, ডি 3 জন অধীনস্থ হয়, এ হলেন নির্বাহী, তার অধীনস্থ হলেন বি, সি, ডি 3 জন নির্বাহী। এর সাথে বি, সি, ডি অধীনস্থের যে সরাসরি সম্পর্ক, সেটাই হলো যে ডাইরেক্ট একক সম্পর্ক, একে বলা হয়। এখানে আমার লেখা আছে একক সম্পর্ক, ডাইরেক্ট সাবঅর্ডিনেট রিলেশন। ডাইরেক্ট মানে সরাসরি, তার মানে এখানে তত্ত্বাবধান পরিষদ, এখানে 3 জন আছে, সম্পর্ক হইল মাত্র 3টি। এরপরে অর্থাৎ তিনি বলেন যে একজন ব্যক্তি
একজন নির্বাহী কতজন অধীনস্থকে সরাসরি দক্ষতার সহিত পরিচালিত করতে পারবেন তা নির্ভর করে সম্পর্ক সংখ্যার উপর। অর্থাৎ ওদের সম্পর্ক, তাদের সাথে সম্পর্ক কিভাবে হবে সেই সম্পর্ক সংখ্যা অনুসারে সেই তত্ত্বাবধান পরিষদ বড় অথবা ছোট হতে পারে। সেক্ষেত্রে তিনি এই সম্পর্ককে তিনটি ভাগে ভাগ করছেন। প্রথমে বললেন একক সম্পর্ক, এরপরে বললেন প্রত্যক্ষ দলগত সম্পর্ক, এরপরে বললেন ক্রস সম্পর্ক। এখন প্রত্যক্ষ সম্পর্ক আমি উদাহরণ দিয়ে বোঝালাম। এ যদি একজন নির্বাহী হয়, তার অধীনে বি, সি, ডি তিনজন অধীনস্থ, তাদের সাথে সরাসরি সম্পর্ক। এখানে সম্পর্ক সংখ্যা হলো 3 পাওয়া গেছে। এরপরে তিনি বলেন যে দলীয় সম্পর্ক, সাবঅর্ডিনেট, আমরা দল, প্রত্যক্ষ দলগত সম্পর্ক, যাকেও তিনি নাম দিলেন ডিজিআর। তিনি ডিজিআর নাম দিলেন। ডিজিআরতে হলো ডাইরেক্ট, জিতে গ্রুপ, আর তে রিলেশনস, অর্থাৎ সরাসরি দলগত সম্পর্ক। এই ক্ষেত্রে উদাহরণটা হলো এরকম যে যদি একজন নির্বাহীর অধীনে যদি দুইজন, যেমন এখানে ডিজিএম, তার অধীনে দুইজন আছে, এজিএম 1, এজিএম 2। এখন দুজনেই উপস্থিত আছেন। সেই ক্ষেত্রে ডিজিএম যদি এজিএম 2 কে বাদ দিয়ে এজিএম 1 এর সাথে যোগাযোগ করেন, সম্পর্ক করেন, তাহলে সেক্ষেত্রে হলো দলগত। আবার এজিএম এর সাথে যখন যোগাযোগ করবেন, ইনি উপস্থিত আছেন কিন্তু যোগাযোগ হচ্ছে না, তাহলে এইভাবে প্রত্যেকের যে যোগাযোগ হলো, তাদের উপস্থিতি থাকা সত্ত্বেও অন্যজনের সাথে রিলেশন, সেক্ষেত্রে একজন উপস্থিত আছে, আরেকজনের সাথে যোগাযোগ, এইজন উপস্থিত আছে, বাকি জনের সাথে যোগাযোগ, এই হলো দলগত যোগাযোগ। অর্থাৎ দলের প্রত্যেকের সাথে আসলে যোগাযোগ হচ্ছে, সেখানে ডাইরেক্ট দলগত। তিনি এই দলগত সম্পর্ক কতটুকু হবেন তার জন্য একটি সূত্র তিনি দেন। সেই সূত্রটা হলো, আমি এখানে লিখছি, দেখা সেখানে ডিজিএম সমান n into 2 to the power n by 2 minus 1। এখানে ডিজিএম বলছি যে ডাইরেক্ট গ্রুপ ডিজিআর, নট n, ডিজিআর সমান আর তে রিলেশনস, জি তে হলো গ্রুপ, ডি তে ডাইরেক্ট গ্রুপ রিলেশনস। এখানে n সমান হলো নাম্বার অফ সাবঅর্ডিনেটস, নাম্বার অফ সাবঅর্ডিনেটস। অর্থাৎ এখানে যদি n যদি 3 হয়, 3 দিলাম, n ইকুয়াল টু 3 হয়, তাহলে আমাদের এই সূত্র অনুসারে রিলেশন সংখ্যা হবে 3 into 2 to the power 3 by 2 minus 1। তাহলে সেখানে আমার সম্পর্ক সংখ্যা দাঁড়ায়, আমি একটু ওইগুলো মুছে ফেলি, তারপরে বলছি সংখ্যা দাঁড়ায়
3 ইন্টু n এর মান 3, n এর মান হলো 3, না এখানে 2 টু দি পাওয়ার n 3 2 বাই 2 মাইনাস 1। তাহলে এখানে 3 ইন্টু দাঁড়ায় হলো 8 মাইনাস 1। তাহলে সেখানে হয় 3 ইন্টু, যে এখানে যদি আমি 4 আসে তাহলে 3 ইন্টু 7 থেকে 1 গেলে 3 9, তাহলে আমার রিলেশন হলো 9। তাহলে এখানে আমরা রিলেশন পেলাম 9টি, কিন্তু যদি ডাইরেক্ট রিলেশনে পেলাম আমরা 3জন হলে, আর গ্রুপ রিলেশনে আমরা পেলাম সম্পর্ক পেলাম 9টি সূত্র অনুসারে। এরপরে তিনি আরেকটি বললেন যে ক্রস সম্পর্ক। ক্রস মানে আড়াআড়ি সম্পর্ক। আড়াআড়ি সম্পর্ক হলো একজন নির্বাহী এ আছে, তার অধীনে বি সি ডি 3জন আছে, ইনি নির্বাহী। এখন তার সাথে প্রত্যেকের সম্পর্ক আছে, রিলেশন, অর্থাৎ তিনি এই 3জনকে করেন। এই ক্ষেত্রে বি এর সাথে ডি এর আছে, ডি এর সাথে সি এর আছে, সি এর সাথে বি এর আছে। আবার এইভাবে বি এর সাথে সি, সি এর সাথে বি এর সাথে সি, সি এর সাথে ডি, ডি এর সাথে বি। আবার এইভাবে ডি এর সাথে এ, আবার বি এর থেকে বি এর সাথে এ, সি এর থেকে এ। এইভাবে এটাকে বলা হয় ক্রস সম্পর্ক। অর্থাৎ এই ক্রস অনুসারে প্রত্যেকের সাথে প্রত্যেকেরই একটা সম্পর্ক বিরাজমান। সেক্ষেত্রে সমন্বয়ের জন্য ব্যবস্থাপনার যে সমন্বয়গুলো আছে, সমন্বয় আছে, সে সমন্বয়ের ক্ষেত্রে আমরা এই ধরনের ক্রস সম্পর্কের আমাদের দরকার হয়। সেক্ষেত্রে তিনি যে সূত্রটি প্রয়োগ করলেন তা হলো ক্রস সম্পর্কের যে মোট সম্পর্ক সংখ্যা, যে ক্রস সম্পর্ক সিআর, সিআর মানে হলো ক্রস, সিতে হলো ক্রস আর হলো রিলেশনস, ক্রস রিলেশনস। সেখানে সূত্রটা হলো দেওয়া আছে n মাইনাস 1। এখন আগের যে সংখ্যা সাবঅর্ডিনেট যদি আমাদের 3 হয় তাহলে 3 মাইনাস 1, তাহলে সেখানে 3 ইন্টু 2 ইকুয়াল টু 6, অর্থাৎ ক্রসের ক্ষেত্রে রিলেশন হলো 6। এখন ব্রিকুনাস বলেন যে এই যে 3টি সম্পর্কের আলোকে যে সম্পর্কগুলো আমরা পেলাম, সেই সম্পর্কগুলোকে যোগ করে আমরা যতগুলো সম্পর্ক পেলাম তাহলে সবগুলো মিলেই হলো আমাদের কাম্য তত্ত্বাবধান পরিষদ অ্যাকুইনাসের মতে। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে পেলাম, আমাদের প্রথমে ছিল ডিএসআর প্লাস ডিজিআর প্লাস সিআর। ডিএসআর পেলাম আমরা 3 প্লাস এখানে পেলাম ডিজিআর পেলাম 9 প্লাস সিআর পেলাম 6, তাইলে টোটাল হয় 18টি সম্পর্ক, 18টি রিলেশন আমরা পেলাম। এখন অ্যাকুইনাসের মতে যে
যদি 3 জন হয় তাহলে এই ক্ষেত্রে আমরা পরীক্ষা করে দেখতে পারি 4 জন হলে এই সংখ্যাটা বহুগুণে বেড়ে যাবে। যদি সংখ্যাটা 4 হয় তাহলে সেই ক্ষেত্রে এখানে হবে একক সম্পর্ক 4 হবে, আর এখানে হবে এই প্রত্যক্ষ দলগত সম্পর্কের ক্ষেত্রে হবে যে 4 ইন্টু 4 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 4 বাই 2 মাইনাস 1, সেখানে হবে তাহলে এখানে হলো 16 8, তাহলে 4 8 ইন্টু 8 থেকে এখানে আসে 16 বাই 2 মাইনাস 1, তাহলে এটা কাটলে 8 আসে, বিয়োগ করলে 4 ইন্টু 7 অর্থাৎ 428। এখন একটু কম্পেয়ার করে দেখা যায় যখনই ছিল 3 জন সাবঅর্ডিনেট ছিল তখন রিলেশন ছিল মাত্র 9টি, আর যেই মাত্র একজন সাবঅর্ডিনেট বেড়ে গেল তখন এই ক্ষেত্রে সম্পর্কের সংখ্যা হয়ে গেল 28। কোথায় 9 কোথায় 28? তাহলে আমাদেরকে ব্যবস্থাপনা বিশারদ যারা ব্যবস্থাপনার কার্য পরিচালনা করবেন তাদেরকে এই যে অধীনত কর্মীর সংখ্যা কত হবে এই রিলেশনের উপর নির্ধারণ করার জন্যই তিনি আসলে এই তত্ত্বটি সম্পর্কে আলোচনা করেন। সর্বশেষ আসলে তিনি তার সূত্র মোতাবেক তিনি মোট সম্পর্ক সংখ্যা একটি মোট সম্পর্ক সংখ্যা সমান তিনি এটাকে নাম দিলেন স্মল আর ইকুয়াল টু n into 2 by n minus 2 into n plus n minus 1। তাহলে ওই যে 3 জন যদি আমার সাবঅর্ডিনেট থাকে সেই ক্ষেত্রে এখানে 3 into 2 by 3 by 2 plus 3 minus 1, তাহলে হলো 3 into এখানে 2 ভাগের 8 by 2 plus 3 minus 1, এখানে 4 আসে 4, তাহলে 3 into এখানে 4 plus 3 minus 1, তাহলে এখান থেকে আমরা দেখি যে এখানে সাইডে 7 থেকে 1 গেলে 6, তাহলে 3 into 6, এই ব্র্যাকেটের ভিতরে আমরা পাচ্ছি এখানে 6 আর 3 বাইরে আছে, তাহলে 3 4 18। ওই যে তিনটা রিলেশনের যে যোগ করি আমরা এখানে একক সম্পর্ক, প্রত্যক্ষ দলগত সম্পর্ক, ক্রস সম্পর্ক, তিনটার সমন্বয়ে মোট সম্পর্ক নির্ণয়ের জন্য এই সূত্রটি তিনি দেন। সেই সূত্র অনুসারে আমরা সবগুলো বাদ দিয়ে এই সূত্র ব্যবহার করে আমরা সাবঅর্ডিনেটের সম্পর্ক সংখ্যা নির্ণয় করতে পারি। সেক্ষেত্রে সাবঅর্ডিনেট যদি 4 হয় তাহলে আমরা n এর জায়গায় 4 বসাবো, যদি 5 হয় আমরা 5 বসাবো, বসে আমরা সম্পর্ক সংখ্যা নির্ণয় করব। আর সম্পর্ক সংখ্যা যত বেশি হবে নির্বাহীর পক্ষে তত দক্ষতার সহিত তার অধীনস্থদেরকে পরিচালনা করা কঠিন হয়। এই কারণে গ্র্যাকুইনাস তার প্রবন্ধে ব্যাখ্যা করেছেন যে আসলে সম্পর্ক সংখ্যা একজন ব্যবস্থাপকের অধীনে কতজন থাকবে, তিনি কতজন ব্যক্তিকে দক্ষতার সহিত পরিচালিত ও নিয়ন্ত্রিত করতে পারবেন,
তা নির্ভর করবে সম্পর্ক সংখ্যার উপর। যদি সেই ক্ষেত্রে সম্পর্ক সংখ্যা বেশি হয়, তার পক্ষে দক্ষতার সহিত নিয়ন্ত্রণ করা কঠিন হবে। এই ক্ষেত্রে নিম্ন পর্যায়ের কর্মচারীর সংখ্যা বা কর্মীর সংখ্যা হবে 12। এটা হলো একটা আদর্শ মান। আর মধ্যম পর্যায়ের 3, 4, 5, 6 এরকম হতে পারে, আর উচ্চ পর্যায়ে 2, 3, 4 হতে পারে। তবে গ্র্যাকুইনাসের এই যে সম্পর্ক সংখ্যার উপর নির্ভর করে আমাদের যে তত্ত্বাবধান পরিসর নির্ধারণ করতে হবে, তিনি সেই ক্ষেত্রে শুধুমাত্র রিলেশন দিয়েই তত্ত্বাবধান পরিসর নির্ণয় করা একজন দক্ষ ব্যবস্থাপকের উচিত নয়। সেই ক্ষেত্রে আমি আগেই বলেছি, একজন ব্যবস্থাপকের অধীনে কতজন হবে, সেই ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ সম্পদের অবস্থা, বাহিরের পরিবেশ, টেকনোলজির ব্যবহারের দক্ষতা এবং অন্যান্য সাপোর্টিং যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো বিদ্যমান আছে কিনা সেগুলো বিবেচনা করেই তত্ত্বাবধান পরিসর নির্ণয় করা যুক্তিযুক্ত। এই ক্ষেত্রে এই তত্ত্বটি আমাদেরকে একটি গাইডলাইন দিতে পারে, কিন্তু একদম সকল প্রতিষ্ঠানে এই তত্ত্ব ব্যবহার করে তত্ত্বাবধান পরিসর নির্ণয় করা যুক্তিযুক্ত হবে না। এখন যদি দেখা যায় যে একটি প্রতিষ্ঠানে সকল কর্মী দক্ষ, বারবার কাজ করে, দীর্ঘদিন ব্যাপী কাজ করে, সেক্ষেত্রে তত্ত্বাবধান পরিসর বড় হলেও কোনো সমস্যা থাকার কথা নয়। কিন্তু যেই ক্ষেত্রে টেকনোলজির বারবার ব্যবহার নেয়, কর্মীরা অধীনস্থগণ অত দক্ষ নয়, সেই ক্ষেত্রে অবশ্যই তত্ত্বাবধান পরিসর ছোট হওয়া বাঞ্ছনীয়। তবে তত্ত্বাবধান পরিসর বড় এবং ছোট এটা নির্ভর করবে প্রতিষ্ঠানের সক্ষমতার উপর। সেক্ষেত্রে আর্থিক সক্ষমতা হলো প্রধান বিষয়। যদি তত্ত্বাবধান পরিসর বড় হওয়া মানেই হলো একটি প্রতিষ্ঠানকে খরচ, তাদের যে কর্মীদের বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধাগুলো বহন করা, সেই ক্ষেত্রে ওই সমস্তগুলো বহন করার মতো সক্ষমতা প্রতিষ্ঠানের আছে কিনা সেই সমস্ত বিষয়গুলো বিবেচনা আনতে হবে। একজন ব্যবস্থাপক লক্ষ্যই হলো সর্বনিম্ন কর্মী দিয়ে সর্বোচ্চ পরিমাণে সুবিধা আদায় করা। সেক্ষেত্রে তার লক্ষ্য সমাজকে, রাষ্ট্রকে এবং পরিবেশকে সেবা এবং পণ্য সরবরাহ করা। সেক্ষেত্রে তিনি দক্ষতার পরিচয় দিবেন, তার নিজস্ব বিচক্ষণতা, এই দক্ষতা বিবেচনা করেই কাম্য তত্ত্বাবধান পরিসর নির্ধারণ করতে হবে। আমরা এর মধ্যে আলোচনার বিষয় অনেকগুলো বিষয় আমরা লিখেছিলাম। এর মধ্যে যে কাম্য তত্ত্বাবধান পরিসরের গুরুত্ব, নির্ণয়ের গুরুত্ব, আমরা এর মধ্যে আলোচনার মধ্যে কিন্তু অনেকগুলো কথাই গুরুত্ব ইনডাইরেক্টলি এসে গেছে। তারপরও আমরা বলছি সেই আমি এগুলো বুঝতে পেরেছি। আমি ওই পয়েন্টগুলো লিখে দেব, লিখে দিলে তোমরা লিখে দাও খুব দ্রুত। আচ্ছা, আমরা এখানে কাম্য তত্ত্বাবধান পরিসর নির্ধারণের এই যে গুরুত্ব, আচ্ছা, প্রথমে হলো যে কাম্য তত্ত্বাবধান পরিসরের লক্ষ্য অর্জন। কিভাবে? দক্ষতার সহিত লক্ষ্য অর্জন। ব্যবস্থাপনার প্রথম লক্ষ্য হইল সেখানে দক্ষতার সহিত লক্ষ্য অর্জন। সেক্ষেত্রে আমরা যদি কাম্য তত্ত্বাবধান পরিসর যদি আমার প্রতিষ্ঠানে বিদ্যমান থাকে, সেই আমরা কি কি সুবিধাগুলো
সেখান থেকে অর্জন করতে পারি, সেই সুবিধাগুলো বা গুরুত্বগুলো আমরা এই যে পয়েন্টগুলো আমি দেখলাম সেগুলো দেখো। প্রথমেই আছে নির্বাহী শক্তি সামর্থ্যের কার্যকর ব্যবহার। একজন নির্বাহীর মধ্যে বহুদিন কর্ম প্রক্রিয়ার সাথে সম্পর্ক থাকার কারণে প্ল্যানিং, অর্গানাইজিং সহ ব্যবসা অন্যান্য কার্যগুলোর সাথে সম্পর্ক থাকার কারণে তার মধ্যে অনেকগুলো দক্ষতা সামর্থ্যের সমাবেশ ঘটে। তিনি যদি একটি কাম্য তত্ত্বাবধান পরিসর যদি পান, সেক্ষেত্রে তার সামর্থ্যের পূর্ণ ব্যবহার করতে তিনি সক্ষম হবেন। এরপরে আছে কার্যকর তত্ত্বাবধান। কার্যকর তত্ত্বাবধান এখানে একটা বিষয় হলো কার্যকর তত্ত্বাবধান। কার্যকর তত্ত্বাবধান বলতে আমরা এখানে আরেকটা বিষয় আমরা এর আগে আমরা পড়েছি MBO। তোমরা মনে করো যে MBO শব্দের অর্থ হলো ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস, অর্থাৎ উদ্দেশ্য কেন্দ্রিক ব্যবস্থাপনা। MBO উদ্দেশ্য কেন্দ্রিক, MBO ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভস, উদ্দেশ্য কেন্দ্রিক ব্যবস্থাপনা। সেখানে বলা আছে প্রতিটি স্তরে, ব্যবস্থাপনার প্রতিটি স্তরে, অর্থাৎ সংগঠনের প্রতিটি স্তরে, সংগঠন কাঠামোর প্রতিটি স্তরে উদ্দেশ্য নির্ধারণ করে দেওয়া। এটা অনেকটা একটি সেইনের মতো। দেখো খেয়াল করো, এটা আমরা সেইন সিডি, সেইন একটির সাথে একটি লিঙ্কেজ আছে। প্রত্যেক জায়গায় এখানে প্রত্যেক জায়গায় একজন করে কর্মী আছে। এখানে প্রত্যেকের একটা টার্গেট আছে, এখানে গোল আছে। এই গোল প্রত্যেকের গোল, এখানে গোল, জিতে গোল, এখানে একটা গোল, এখানে একটা গোল আছে, লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। এগুলোর যদি যোগফল করি তাহলে আমাদের টোটাল গোল, সবগুলোর গোল টোটাল গোল। আর টোটাল গোল হলো আমাদের প্রতিষ্ঠানের নির্বাহীর গোল। এই ক্ষেত্রে দেখা যায় যে যদি আমরা প্রতিটি স্তরে এই যে আমরা 2 নম্বরে যে কার্যকর তত্ত্বাবধানটা কার্যকর, অর্থাৎ উদ্দেশ্য কেন্দ্রিক। যদি উদ্দেশ্য কেন্দ্রিক তত্ত্বাবধানটা হয় তাহলে আমরা সেটাকে মনে করব যে কার্যকর তত্ত্বাবধান। এখন এখানে যে উদ্দেশ্য কেন্দ্রিক, যে উদ্দেশ্য, প্রত্যেক বিভাগে একজন নির্বাহী তার অধীনস্থ ব্যক্তিবর্গ তার করণীয় কি তিনি জানেন। এখানে সেলফ ম্যানেজমেন্টের বিষয়টি প্রাধান্য পায়। যদি সেলফ ম্যানেজমেন্টটা যদি কাজ করে তাহলে উদ্দেশ্যগুলো যথাযথভাবে অর্জিত হবে। আর ব্যবস্থাপকের, নির্বাহী বা ব্যবস্থাপকের কাজই হলো সেই ক্ষেত্রে সেলফ ম্যানেজমেন্টগুলোকে ধাবিত করা, অর্থাৎ তারা যাতে স্বপ্রণোদিত হয়ে লক্ষ্যগুলো অর্জনে নিজেকে নিয়োজিত করেন। তাহলে কার্যকর তত্ত্বাবধান হয়ে যাবে। সুস্থ যোগাযোগ, এখানে সুস্থ যোগাযোগ আমরা এই যে কাম্য তত্ত্বাবধান পরিসরের মাধ্যমে আমরা কি করতে পারি, সুষ্ঠু যোগাযোগ করতে পারি। খেয়াল করতে হবে যে আমাদের প্রত্যেকটি কাজের বিভাগ আছে, ব্যবস্থাপনা কাজকে বিভাগ করে দেয়, সেখানে বিশেষায়ন আছে, প্রত্যেকে বিশেষায়ন অনুসারে কর্মের দক্ষতা অর্জন করেছে, এই দক্ষতা অনুসারে সে লক্ষ্য অর্জনে হয়। তাই সেই ক্ষেত্রে কোনো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান অথবা তার বিভাগ অথবা কর্ম অথবা পদ একাকী কোনো কাজ করতে পারেন না, সেক্ষেত্রে সমন্বয়ের প্রয়োজন পড়ে। যেমন বিক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, বিপণন বিভাগ, অর্থ বিভাগ, হিসাব বিভাগ, তারপরে আছে আমাদের ক্রয় বিভাগ, এইগুলো, এই যে বিভাগগুলো আছে প্রত্যেকটি বিভাগ এক একটি বিভাগের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার কারণে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা সম্পর্ক করতে হয়। সেখানে যোগাযোগের বিষয়টা, এই যে সমন্বয়, যদি সুষ্ঠু সমন্বয় করতে হয় সেখানে যোগাযোগ থাকতে হবে।
আমার লক্ষ্য অর্জন করতে হলে যোগাযোগের ব্যবস্থা থাকতে হবে। সেখানে কাম্য তত্ত্বাবধান পরিষদ যদি আমার এখানে প্রতিষ্ঠানে বিরাজমান থাকে, সুষ্ঠু যোগাযোগ আমি করতে সক্ষম হব। সহজ সমন্বয়, আমি সমন্বয়ের কথাটা একটু আগেও আমি বলেছি। সহজভাবে আমি কাম্য তত্ত্বাবধান পরিষদ যদি একটা প্রতিষ্ঠানে বিদ্যমান থাকে, তাহলে সেক্ষেত্রে আমি সমন্বয় ওই যে বিভিন্ন বিভাগের সাথে সুন্দরভাবে সমন্বয় করতে সক্ষম হব। এরপরে নিয়ন্ত্রণের সুবিধাতে, নিয়ন্ত্রণ হলো আসলে লক্ষ্যে রাখা। একটি ট্রেন তার দুটি পাতের উপর ধাবিত হয়। এখানে টার্গেট হলো ধরে নিলাম ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছানো। সেক্ষেত্রে সেখানে নিয়ন্ত্রণ আছে, সব জায়গায় নিয়ন্ত্রণ আছে, একটি গাড়িতে নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সমস্ত ক্ষেত্রে। আর মানুষের আচরণ হলো নিয়ন্ত্রণ ছাড়া কোনো কাজ করে না। আর সেই ক্ষেত্রে ব্যবস্থাপনা একটা সংগঠনের যেহেতু ব্যবস্থাপক বা নির্বাহী, তারও নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে। সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা সহজ সুবিধা হয় যদি আমার প্রতিষ্ঠানে কাম্য তত্ত্বাবধান পরিষদ বিরাজমান থাকে। অর্থাৎ কাম্য মানে দক্ষতার সহিত কাজ করতে সক্ষম এমন পরিষদ। আবার বলছি, তাহলে নিয়ন্ত্রণের সুবিধা হয় কাম্য তত্ত্বাবধান পরিষদের মাধ্যমে। কাম্য তত্ত্বাবধান ব্যয় হ্রাস করে। আমি এর মধ্যে ব্যয়ের কথাটা আমি বলেছি যে স্বল্প ব্যয়ে অধিক পরিমাণে সুবিধা অর্জন হলো ব্যবস্থাপনা লক্ষ্য। আমরা প্রতিটি ক্ষেত্রে ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যয় বেশি, যে কোনো সংগঠনের ক্ষেত্রে আমাদের ব্যয় বেশি। আমরা চীনের উদাহরণ নিয়ে আসি। বহু ক্ষেত্রে চীনে মূল বিষয় হলো প্রফিট পরে আগে স্বল্প খরচে উৎপাদন করা। ওরা তা করতে সক্ষম, অর্থাৎ প্রতি একক উৎপাদন খরচ তাদের কম, যার কারণে তারা বিশ্ব বাজারে স্বল্প মূল্যে পণ্য সরবরাহ করতে সক্ষম। আমরা অনেক ক্ষেত্রে বহু কারণে আমাদের উৎপাদন খরচটা বেশি। আমাদের যা ব্যবস্থাপকদের উচিত হলো কাম্য তত্ত্বাবধান পরিষদ যদি বিদ্যমান থাকে, সেক্ষেত্রে তারা দক্ষতার সহিত, অধীনস্থগণ দক্ষতার সহিত কাজ করেন। ফলে কম সংখ্যক অধীনস্থ দিয়েও অধিক পরিমাণে কোয়ালিটিপূর্ণ অর্থাৎ মানসম্মত কাজ আদায় করা সম্ভব হয়। ফলে আমরা আমাদের ব্যয় হ্রাস, মুনাফার আগে যদি আমি স্বল্প মূল্যে উৎপাদন করতে পারি, আমার যদি খরচ কম হয়, তাহলে সেটাও একটা সোর্স অফ ইনকাম প্রতিষ্ঠানে বলা হয়। অর্থাৎ কম ব্যয়ে উৎপাদন, কম ব্যয়ে সেবাদান, সর্বোচ্চ সেবাদান, এই হলো আমাদের ব্যয় হ্রাস। উত্তম কার্য পরিবেশ যদি কাম্য তত্ত্বাবধান পরিষদ প্রতিষ্ঠানে বিদ্যমান থাকে, সেক্ষেত্রে কর্মীদের মধ্যে সৌহার্দ্য, সদ্ভাব, সুসম্পর্ক বজায় থাকে। ফলে উত্তম কার্য পরিবেশের সৃষ্টি হয়। অর্থাৎ মানুষের সদিচ্ছাই হলো আমাদের লক্ষ্য অর্জন। আমি শত শাস্তি অথবা প্রণোদনা দিয়েও অনেক ক্ষেত্রে লক্ষ্য অর্জন করা সক্ষম হয় না। কিন্তু যদি কর্মীদের সদিচ্ছা থাকে, সহমর্মিতা থাকে, লক্ষ্য অর্জনের জন্য নিজস্ব শক্তি, মনোভাব যদি থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠানে উত্তম কার্য পরিবেশের সৃষ্টি হবে এবং লক্ষ্য অর্জিত হবে। আর তাহা উত্তম কাম্য তত্ত্বাবধান পরিসরের মাধ্যমে অর্জন করা সম্ভব। সর্বশেষ আমি যে কথাটা বলবো যে ব্যক্তি বিকাশের সহায়ক মানে একজন ব্যক্তির মধ্যে তার জ্ঞান গর্বে ভরপুর, উপযুক্ত পরিবেশ পেলে তিনি তার জ্ঞান গর্ব প্রতিষ্ঠানে প্রয়োগ করেন। সেক্ষেত্রে যে
একজন কাম্য তত্ত্বাবধান পরিষদ যদি হয়, প্রতিটি স্তরই দায়িত্ব অর্পণ করা হয়। ফলে তিনি নিজেকে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ভাবেন। ফলে তিনি তার যে মেধা, যোগ্যতা, জ্ঞান, গর্ব আছে সর্বোচ্চ পরিমাণে সে প্রতিষ্ঠানে দিতে দেন। ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জিত হয়। এখানে ব্যক্তি বিকাশের মানে তার মেধার বিকাশ, তার জ্ঞানের বিকাশ, তার কর্ম প্রচেষ্টার বিকাশ। সেক্ষেত্রে তিনি যা অর্জন করেছেন অতীতে, তাহা এখানে ঢেলে দেওয়ার একটা মানসিকতার সৃষ্টি হয়। যদি আমার কাম্য তত্ত্বাবধান পরিষদ আমার প্রতিষ্ঠানে বিরাজমান থাকে, তাহলে এই বিকাশ সম্ভব। এছাড়াও আরও আছে, তবে ছাত্রছাত্রীরা তোমরা এগুলোকে, তোমাদের কাছে একটা বই আছে, বইয়ের সাথে সেগুলোকে মিল করে নেবে। আমরা আরেকটি বিষয় এখানে আমরা বলেছিলাম, সেখানে অতিরিক্ত কর্মভারগ্রস্ত নির্বাহীর কর্মভার লাঘবের উপায়। আমি কিভাবে একজন, দেখা যায় যে একটি প্রতিষ্ঠানে নির্বাহীরা বহু কাজে থাকেন, তারা শুধু একটি কাজ নিয়ে বসে থাকেন না, তাদের অনেকগুলো কাজ থাকেন। ফলে শুধুমাত্র এককেন্দ্রিক নন, তাদের যে এই কর্মভার, তাদেরকে একজন নির্বাহীর কর্মভার তার কাছে আসে, সেটা লাঘব করতে হবে, কমাতে হবে। খেয়াল করতে হবে কর্মভার লাঘবের মাধ্যমে তার দায়িত্বকে এড়ানো নয়। সেক্ষেত্রে তার দায়িত্ব আছে, কিন্তু কাজের কিছু অংশ তার অন্যকে প্রদান করা এখানে বোঝায়। আর এই যে আমাদের ব্যবস্থাপনা পরিসর বা তত্ত্বাবধান পরিসরের মাধ্যমে আমরা উপর থেকে নিচের দিকে অনেক কর্মের ভার আমাদের অধীনস্থদেরকে প্রদান করে। একটি সংগঠনে, যে কোনো সংগঠনে এই অধীনতাটা বিদ্যমান। আমরা সেক্ষেত্রে কিভাবে আমরা করতে পারি? প্রথমে এক হলো, আমার এখানে আছে অতিরিক্ত কর্মভার, আমি এটা জিনিসটা দেখি, অতিরিক্ত কর্মভারগ্রস্ত নির্বাহী ভার লাঘবের উপায় বা কর্মভার লাঘবের উপায়। ভার লাঘবের লাঘবের উপায় আমরা দেখো, সরাসরি যে আমার কর্মটা আমি নির্বাহী, আমার কর্মটা অন্যের উপর দিয়া দিলে দেখা যায় আমি সেরে গেলাম, কিন্তু না, এখানে তা নয়। সেখানে তার কাছে দায় দায়িত্ব সবই থাকবে, কারণ তিনি অথরিটি, তার রেসপন্সিবিলিটিও, কারণ অথরিটি এবং রেসপন্সিবিলিটি পাশাপাশি বিদ্যমান। তিনি কর্তৃত্বের অধিকারী নির্বাহী, তিনি আবার দায়িত্বের অধিকারী। এই দায়িত্বকে বজায় রেখে কর্তৃত্বের কিছু অংশ তিনি নিচের দিকে ধাবিত করেন। তার কাছে দায়িত্ব থাকেন, কিন্তু কর্তৃত্বের একটি অংশ তিনি নিচে দেন তার অধীনস্থদেরকে। সেখানে তিনি কি করতে পারেন? এক, সহকারী নিয়োগ। অধ্যক্ষের পক্ষে কিছু কিছু কাজ অধীনস্থদেরকে আদায় করেন, অধীনস্থদের কাজ করেন। তাহলে সেই ক্ষেত্রে অধ্যক্ষের বহু কাজ থেকে তিনি রক্ষা পান। কি সমস্যা হচ্ছে? আচ্ছা, সহকারী নিয়োগ। এরপরে দুই, বিশেষজ্ঞ কর্মী নিয়োগ। বিশেষজ্ঞ কর্মী নিয়োগ। বিশেষজ্ঞ হলো আসলে যে একজন নির্বাহী সকল কাজে সমান পারদর্শী নয়।
একটি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য তাকে বহুবিধ বিশেষজ্ঞ কর্মী নিয়োগ করতে হয়। যেমন নির্বাহী প্রতিষ্ঠানের একটি কনস্ট্রাকশন দেখবেন, সেখানে ইঞ্জিনিয়ার দরকার হয়, বিশেষ জ্ঞান সম্পন্ন একজন প্রকৌশলীর প্রয়োজন হয়। সেক্ষেত্রে তিনি ওই প্রকৌশলী বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন। আবার একটি প্রতিষ্ঠানের মূল অর্থ বিভাগ, হিসাব বিভাগ একটা গুরুত্বপূর্ণ বিভাগ। সেক্ষেত্রে নির্বাহী হিসাবের নিয়ম নীতি সম্পর্ক পুঙ্খানুক্রমে জানবেন এমন নয়। সেই ক্ষেত্রে তার অডিট সম্পর্কে জানতে হলে এবং হিসাবের পদ্ধতি সম্পর্কে যদি সঠিকভাবে রাখতে হয়, এই সমস্ত ক্ষেত্রে অর্থ ব্যয়ের ক্ষেত্রে একটা দক্ষতা যদি আনতে হয়, সেক্ষেত্রে একজন হিসাব বিশেষজ্ঞ বা অর্থ বিশেষজ্ঞ নিয়োগ করতে হয়। সেক্ষেত্রে হিসাব বিশেষজ্ঞ, অর্থ বিশেষজ্ঞ আমরা যাকে যে অ্যাকাউন্ট্যান্ট বা অডিটর এগুলো আমরা বলি, অর্থ বিশেষজ্ঞ বা অর্থ পরামর্শক বলি, ফিনান্স অ্যাডভাইজার, ফিনান্সিয়াল অ্যাডভাইজার এক্ষেত্রে আমরা বলি। আমাদের দেশে বহু ব্যাংকে এই ধরনের বিশ্ববিদ্যালয়ের দক্ষ দক্ষ যে অর্থ বিশারজ্ঞ বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠানে নিয়োজিত আছেন, যারা ওই ব্যাংকের টোটাল ম্যানেজমেন্টকে অর্থ সংক্রান্ত বিষয়ে, অর্থ সংগ্রহ, সংরক্ষণ, ব্যবহার ইত্যাদি বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। তাহলে এই সমস্ত ধরনের বিশেষজ্ঞ কর্মী নিয়োগের মাধ্যমে একজন নির্বাহী তার কর্মভার লাঘব করতে সক্ষম হন। এরপরে আছে যে মাধ্যমিক, 3 নম্বর মাধ্যমিক। আমাদের মাধ্যমিক নির্বাহী নিয়োগ, মাধ্যমিক নির্বাহী নিয়োগ, সেক্ষেত্রে এককভাবে তিনি না রাখেন, তার অধীনে আরো বহু মাধ্যমিক পর্যায়ে আমরা টপ ম্যানেজমেন্ট, মিড লেভেল ম্যানেজমেন্ট, বটম লেভেল ম্যানেজমেন্ট আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে মিড লেভেল ম্যানেজমেন্টরাই মাধ্যমিক নির্বাহী হিসেবে কাজ করে। সেক্ষেত্রে তিনি তার ভার কর্মভার লাগু করতে পারেন। আমরা বিভাগগুলো করি, যে বিভিন্ন প্রতিষ্ঠানকে বিভাগ করি, বিভাগীয় ম্যানেজারগণ আছেন, যেন উৎপাদন বিভাগের দায়িত্বে আছেন উৎপাদন ব্যবস্থাপক, বিক্রয় বিভাগের দায়িত্বে বিক্রয় ব্যবস্থাপক, এইভাবে এরা হলো মিড লেভেলের ব্যবস্থাপক হিসাবে কাজ করেন। তো তাদের মাধ্যমেও কর্মভার লাভ করা সক্ষম হয়। তাহলে আমরা এই যে এই 3টি উপায়ে আমরা একজন নির্বাহী কর্মভার লাঘব করতে সক্ষম হই। আচ্ছা, এরপরে আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে আজকে আছে যে আমাদের একজন কাম্য তত্ত্বাবধান পরিসর নির্ধারণের বিবিধ বিষয়সমূহ। কাম্য তত্ত্বাবধান আরেকটা এখানে পয়েন্ট ছিল, প্রথমে তোমরা কাম্য তত্ত্বাবধান পরিসর নির্ধারণের বিষয়, নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ, নির্ধারণের বিবেচ্য বিষয় সমূহ। কাম্য তত্ত্বাবধান, আসলে কাম্য তো আমরা প্রথমেই বলছি কাম্য কি, তা কাম্য তত্ত্বাবধান পরিসরে আমাদের বলা হয়ে গেছে। এখন কোন কোন বিষয় বিবেচনা করে আমরা একটি কাম্য তত্ত্বাবধান পরিসর নির্ধারণ করতে পারি, সেখানে আমাদের যে
অর্থাৎ পরিসরটা কতটুকু হবে, বড় হবে, ছোট হবে, মাঝারি হবে, সেই ক্ষেত্রে কি কি বিষয় আলোচনা করে আমরা সে বড় বানাবো, পরিসরটা কি বড় হবে, অর্থাৎ অধীনস্থ সংখ্যা কি বেশি হবে, কম হবে, অর্থাৎ কোন আকৃতির হবে, সেই বিষয়গুলো আমরা নির্ধারণ করব কতগুলো ক্রাইটেরিয়া দেখি বা মিজার। প্রথম হলো তত্ত্ববাহিত এক। তত্ত্ববাহিত এক, দেখো তত্ত্বাবাহিত কাজের ভিত্তিক। অর্থাৎ যে কাজটি করতে হবে, সেই কাজে যে কর্মীরা থাকবে, সে কাজটি কোন প্রকৃতির। এখন যদি কাজটি কায়িক শ্রম কেন্দ্রিক হয়, সেক্ষেত্রে কর্মীরা কাজ করবে, সেখানে তো পরিসর অবশ্যই কর্মীর সংখ্যা বেশি হবে। যদি কাজটি যে টেকনিক্যাল কেন্দ্রিক হয়, সেখানে টেকনিক্যাল লোক সেখানে থাকবেন, সেক্ষেত্রে সংখ্যাটা কম হলেও চলবে, কারণ বহু কাজের যন্ত্র করে দেয়। শুধু একজন দক্ষ কর্মী সেখানে থাকেন, অথবা 2 থাকেন, 3 থাকেন, সেক্ষেত্রে কাজটি কী ধরনের, টেকনিক্যাল, নন টেকনিক্যাল, কায়িক শ্রমের, মেধাগত, এই যে বিষয়গুলো আছে সেইগুলো কোন ধরনের। কারণ আমাদের শ্রম 2 রকম, একটা হলো মানসিক শ্রম, যেটা ব্রেন থেকে আসে, সেটা উচ্চ পর্যায়ের কর্ম, আর হলো শারীরিক শ্রম, সেটা হলো শরীরের কর্ম। আমরা উচ্চ শ্রমের দিব কিনা, মানসিক শ্রম দিব কিনা, যদি মানসিক শ্রম হয় সেখানে লোকের সংখ্যা কম হয়, তত্ত্বাবধান পরিসর ছোট হয়। আর যদি কায়িক শ্রমের প্রয়োজন হয়, অর্থাৎ সেক্ষেত্রে পরিসরটা বড় হবে। কাজের প্রকৃতি আমাদের বিবেচনায় আনতে হবে। তত্ত্বাবধানের প্রাপ্ত সময় 2, তত্ত্বাবধানের প্রাপ্ত সময়। যেমন নির্বাহী যদি তত্ত্বাবধান করার জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পান, অর্থাৎ তিনি তার অন্যান্য কাজের পরিধি কম থাকে, অর্থাৎ তিনি একটি কাজের জন্যে তিনি বহাল, সেই ক্ষেত্রে তার পরিসর বড় হবে। বিশেষ করে বটম লেভেলের যারা ম্যানেজার, সুপারভাইজার, ফোরম্যান বা তার উপরের, তাদের ক্ষেত্রে তাদের কাজের যদি এখানে সীমাবদ্ধতা আছে, সেই ক্ষেত্রে তার একটি কাজ বা 2টি কাজের জন্য তিনি নিয়োগপ্রাপ্ত, সেই ক্ষেত্রে তার পরিসরটা বড় হবে। কিন্তু যদি উচ্চ লেভেলের, উচ্চ পর্যায়ের যদি কর্মকর্তা হন, তার পরিসর তখন ছোট বা ক্ষুদ্র হবে, লিমিটেড হবে, কারণ ইনডাইরেক্টলি বড় হবে, কিন্তু ডাইরেক্টলি তার পরিসরটা হবে ছোট। আচ্ছা, তাহলে অধস্তনদের, এরপরে 3 নম্বর অধস্তনদের সামর্থ্য। অধস্তনদের সামর্থ্য। অধস্তনদের সামর্থ্য, সেখানে অধস্তনদের সামর্থ্য বলতে যে অধস্তনগণ যদি বারবার অধস্তনদেরকে যদি নির্দেশনা দিতে হয়, সেক্ষেত্রে অধস্তনগণ নির্বাহীর পক্ষে পরিসর বড় হওয়া যাবে না। কিন্তু যদি অধস্তনগণ যদি নিজে স্বপ্রণোদিত হইয়া কাজ করতে দক্ষ, সুচারুভাবে সুন্দরভাবে কাজ করতে সক্ষম হন, দক্ষ হন, সেই ক্ষেত্রে একজন নির্বাহীর অধীনে যদি সংখ্যা বেশি হয়, তাহলে কোনো প্রকার লক্ষ্য অর্জনে অসুবিধা হবে না। সেক্ষেত্রে
গ্রাম্য তত্ত্বাবধান পরিষদ বৃহৎ হবে। 4 নম্বর হলো অধস্তনদের মান। সেখানে এই যে সামর্থ্য মান, মান সামর্থ্য মানে কাজ করার মতো ক্ষমতা তার আছে সেগুলো। আর মান কেমন? মানটা হলো কোয়ালিটি। মান শব্দের সবসময় জড়িত হলো কোয়ালিটিফুল। আমি 100 ইউনিট কাজ করলাম, কিন্তু এর মধ্যে 10টি ইউনিট আমার রিজেক্ট হয়ে গেল। যেমন গার্মেন্টস ফ্যাক্টরিতে আছে, দেখা যায় যে অধস্তনগণ কাজ করেন, বহু পণ্য বহু রিজেক্ট হয়। এই রিজেক্টের সংখ্যা অর্থাৎ কোয়ালিটি যদি হয় অস্টেজ হয়, সেই ক্ষেত্রে আমাদের কি বারবার তত্ত্বাবধান করতে হবে। বারবার তত্ত্বাবধান, ফলে পরিসর ছোট হবে। এখন তাদের কাজের মান যদি ভালো হয়, তো সেই ক্ষেত্রে আমাদের তত্ত্বাবধান পরিসর বৃহৎ হলেও সমস্যা নাই। এরপরে আছে অধস্তনদের মনোভাব। আমি 3-এর পরে 4 লিখছি। 4 অধস্তনদের মনোভাব। এই মনোভাব কথাটা হলো কোনো কাজ করার প্রতি ইতিবাচক দিকটা, অর্থাৎ একজন অধস্তন ইতিবাচক দৃষ্টিকোণ থেকে যদি কাজ করে, এটাকে মনোভাব। সেক্ষেত্রে নেতিবাচকও হতে পারে, অর্থাৎ কাজটি সে আন্তরিকতার সহিত নেই। এখন যদি কর্মী অধস্তনগণ যদি ইতিবাচক মনোভাব নিয়ে কাজের প্রতি আগ্রহী হয়, কাজটি করে, তখন সেই ক্ষেত্রে অধস্তন সংখ্যা বেশি হলেও সমস্যা নেই। কিন্তু তার যদি নেতিবাচক, অলওয়েজ সমালোচনা কেন্দ্রিক অথবা কার্য বিমুখী কর্মী অধস্তন থাকে, সেক্ষেত্রে অধস্তন সংখ্যা বেশি হলেও আমার প্রতিষ্ঠান ব্যবস্থাপক তার টার্গেট বুঝতে সক্ষম হয় না, সেখানে পরিসর হবে ক্ষুদ্র। তাহলে মনোভাবটা ইতিবাচক হলে আমাদের তত্ত্বাবধান, তাহলে মনোভাবের উপর বিবেচনা করে ব্যবস্থাপকগণ, নির্বাহীগণ তার নিজস্ব দক্ষতা, তার যে সাইকোলজি ইত্যাদি প্রয়োগ করে কর্মীদের মনোভাবটা জেনে নেবেন। জেনে নিয়ে তিনি তার তত্ত্বাবধান পরিসর দীর্ঘায়িত বা সংখ্যা বাড়াবেন বা কমাবেন। তার অধস্তনদের অবস্থান দেখা যায় যে, আমি 5 নম্বর অধস্তনদের অবস্থান। এখানে অধস্তনগণ কোথায় থাকে?